হাই, আমার আপওয়ার্কে টপ রেটেড প্লাস একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি আমার 100% ক্লায়েন্টস পাই আউট অফ মার্কেট প্লেস থেকে। আমি ক্লায়েন্ট হান্ট করি আর কি। যদিও আমি এটাকে কখনোই ক্লায়েন্ট হান্ট বলি না, কিন্তু যেহেতু এই নামে একটা কিওয়ার্ড তৈরি হয়ে গেছে, সবাই ক্লায়েন্ট অ্যাকুইজিশনকে ক্লায়েন্ট হান্ট নামে চেনে, সেহেতু আমি আসলে ক্লায়েন্ট হান্ট বললাম। আমি আসলে ক্লায়েন্ট হান্ট শব্দটা খুব একটা ব্যবহার করি না। এনিওয়ে, ইন্ট্রো গল্প বাদ দিয়ে আমরা টপিকে যাই। আমি যখন প্রথম শুরু করি, আমি ফাইবারে কাজ করছি কিছুদিন, তারপর একটা লং টাইম আমি আপওয়ার্কে কাজ করছি। আমি কখনোই ফাইবার বা আপওয়ার্কের ক্লায়েন্টকে প্ল্যাটফর্মের বাইরে নিয়ে যাইতাম না। একটা ক্লায়েন্ট ছিল যে আমাকে সবসময় কথাবার্তা তার সাথে সব স্কাইপে হতো, কিন্তু সে পেমেন্টস এবং কন্ট্রাক্ট সবসময় আপওয়ার্কের মধ্যেই রাখতো। কিন্তু আমি বাইরে থেকে ক্লায়েন্ট আপওয়ার্কে নিয়ে গেছি কেন? পেমেন্ট প্রসেসিংটা বেটার করার জন্য। এনিওয়ে, তো আজকে যেটা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে আমি একা কাজ করি না, আমার সাথে আরও কয়েকজন কাজ করে, আমরা একটা টিম নিয়ে কাজ করি এবং আমরা হ্যাপি। আমাদের অনেকগুলো ক্লায়েন্ট আছে, আমরা কাজ করছি এবং এই প্রতিটা ক্লায়েন্টই আমার মার্কেট প্লেসের বাইরে থেকে পাওয়া। এবং কিভাবে আমি পাই সেটাই হচ্ছে যে আমি আপনাদের সাথে শেয়ার করব। এক্স্যাক্টলি কিভাবে পাই সেটা শেয়ার করার পাশাপাশি আমি কিছু ট্রিক্স বা টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো হচ্ছে যে আপনারা নিজেদের জন্য ব্যবহার করে আপনারাও ক্লায়েন্ট হান্ট করতে পারবেন বা ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে পারবেন মার্কেট প্লেসের বাইরে থেকে। ইভেন এই টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, এই টিপসগুলো মার্কেট প্লেসের ভিতরেও কার্যকরী। প্রথমে শুরু করি প্রফেশনালিজম দিয়ে। আপনি একটা প্রোডাক্ট কিনতে একটা জায়গায় গেলেন, দুইটা দোকান আছে পাশাপাশি। একটা দোকানে দেখবেন যে খুব সুন্দর করে সাজানো, এরপর সেই দোকানের যে কর্মচারী সে খুব বিনয়ী, আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে ওয়েলকাম করলো এবং বললো, স্যার আপনার কি লাগবে, আমি কিভাবে হেল্প করতে পারি। আর একটা দোকানে আপনি যখন গেলেন, দেখলেন সব কিছু আউলা জাউলা উড়াধুরা এবং ওই যে দোকানের যে কর্মচারী সে বসে মোবাইল টিপতেছে, গেম খেলতেছে অর সামথিং লাইক দ্যাট। আপনি এই দুইটা দোকান থেকে কোন দোকান থেকে কিনবেন? আমি হলে ওই যেটা সাজানো এবং যে সেলসম্যান আমার সাথে খুব ভালো বিহেভিয়ার করছে, আমি ডেফিনেটলি ওই দোকান থেকে কিনতাম। এটা হচ্ছে প্রফেশনালিজম, ওই সেলসম্যানের, ওই মালিকের প্রফেশনালিজম। এবং ক্লায়েন্টের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। আপনার যদি প্রফেশনালিজম নিয়ে প্রবলেম থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি ক্লায়েন্ট অ্যাকুইজিশন বা ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন না। আমরা বলি ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, রাইট? আমরা প্রথমে একটা মানুষের মনে যেভাবে জায়গা করে নেই, বা একটা মানুষ প্রথমে আমাদের মনে যেভাবে জায়গা করে নেয়, সেটা কিন্তু আমরা ভুলি না যতক্ষণ পর্যন্ত খুব খারাপ কিছু ঘটে। আমাদের মাথায় কিন্তু ওই ইমেজটা থাকে ওই মানুষটার। আমি যেটা বেসিক দেখি সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যারা উঠতি ফ্রিল্যান্সার আছেন, যারা নতুন ফ্রিল্যান্সার আছেন, তারা গিয়ে কেউ একটা জব পোস্ট করলো যে এই আমার একটা লোগো ডিজাইন লাগবে, আমার একটা মার্কেটিং সার্ভিস লাগবে, গিয়ে বলে আই এম ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড। শুধু এই কথাই আমি কমেন্টসে দেখি। এখন চিন্তা করেন, ওই যে লোক জবটা পোস্ট করছে সে তো এরকম 50টা মেসেজ দেখতেছে আই এম ইন্টারেস্টেড, 50 জন মানুষ ইন্টারেস্টেড। এখন তার পয়েন্ট অফ ভিউ থেকে, তার জায়গা থেকে কি ওই 50 জন মানুষকে মেসেজ দিয়ে তারপরে কথা বলা সম্ভব? সম্ভব না। সে কার সাথে কথা বলবে? ওই 50 জনের মধ্যে যে একটু ভালো করে তার সাথে তাকে মেসেজ দিবে বা কমেন্ট করবে, যে বোঝানোর চেষ্টা করবে বা বোঝাতে পারবে যে সে আসলে ওই কাজটা জানে এবং ওই কাজটা আগে পরে করেছে, ক্লায়েন্ট কিন্তু বেছে বেছে ওইরকম 2-4 জনকে কন্ট্যাক্ট করবে বা ওইরকম 2-4 জনের মেসেজের রিপ্লাই দিবে। সো প্রথমটাই হচ্ছে প্রফেশনালিজম। আপনি যদি গিয়েই বলেন আমি পারি, আই এম ইন্টারেস্টেড, আই ক্যান ডু দিস, গিভ মি দ্য জব, কাজ হবে না। তো আপনার মেসেজের মধ্যে 3টা জিনিস থাকতে হবে। এক হচ্ছে আপনি যখন যে ক্লায়েন্টের সাথে কাজ করবেন তাকে সরাসরি অ্যাড্রেস করা, যে আমরা বাংলাদেশ হলে কি বলি, ভাই, স্যার। আর বিদেশিদের ক্ষেত্রে আমরা নাম ব্যবহার করি মোস্ট অফ দ্য টাইম, হ্যালো মার্ক, হ্যালো ডিউক, অথবা স্যার শব্দটা ব্যবহার করা যায় বা ম্যাম ব্যবহার করা যায়। কিন্তু তারা হচ্ছে যে নাম জিনিসটার ক্ষেত্রেই টোটালি ওকে, নাম ব্যবহার করলে তারা মাইন্ড করে না। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে
ওই যে জব পোস্টটা আপনি পাচ্ছেন সেই জব পোস্টের একটা নির্দিষ্ট পয়েন্ট নিয়ে কথা বলা, বা জব পোস্টটার টোটাল জব পোস্ট নিয়ে কথা না বলে আপনার যেটা সামারি করতে হবে সেটা হচ্ছে এই জব পোস্টের আউটকাম হিসেবে এই ক্লায়েন্ট কী চাচ্ছে। ক্লায়েন্ট যদি একটা ওয়েবসাইট চায় তাহলে ওয়েবসাইটটা তার দরকার না, তার দরকার এমন একটা জায়গা যেখান থেকে সে ক্লায়েন্ট পাবে, ভিজিটর আসবে, ভিজিটর ক্লায়েন্টে কনভার্ট হবে। এটা হচ্ছে আপনার যে ক্লায়েন্ট সেই ক্লায়েন্টের মূল পয়েন্ট। অথবা তার ই কমার্স ওয়েবসাইট হইলে তার ওয়েবসাইটে ভিজিটর আসবে, তার প্রোডাক্ট কিনবে, সেলস রেভিনিউ, এটা হচ্ছে কিন্তু মূল পয়েন্ট। ওয়েবসাইটটা তার কাছে বেশি মুখ্য না। এখন আপনি যদি গিয়ে বলেন আমি ওয়েবসাইট পারি, এটা পারি, সেটা পারি, তার থেকে আপনি যদি বলেন আমি যে ওয়েবসাইটটা বানাইছি বা আমি আগে পরে যাদের ওয়েবসাইট বানাইছি তাদের ট্রাফিক চাই আসতো আগেও, সেই ট্রাফিকেই তার কনভার্সন বা তার সেলস এত % বেড়ে গেছে। মিথ্যা বলার দরকার নাই, বাট আমি আপনাকে একটা পয়েন্ট আসলে বোঝানোর চেষ্টা করছি যে ওয়েবসাইট নিয়ে পোস্ট দিলেই যে আপনি ওয়েবসাইট নিয়ে কথা বলবেন তা না, আপনি কথা বলবেন তার এন্ড গোলটা মাথায় রেখে, যে সে কি আসলে কি চাচ্ছে, ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে। আর আরেকটা বিষয় বলে রাখি, এখানে আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং করি, আমার এই ভিডিওতে আপনি অনেক বেশি ডিজিটাল মার্কেটিং এর উদাহরণ পাবেন, বাট সব স্কিলের ক্ষেত্রে এই বিষয়টা সেম। এনিওয়ে, সো যে তিনটা বিষয় আমি বললাম তাকে আপনি নাম ধরে অ্যাড্রেস করবেন, বা যে কোনোভাবে তাকে অ্যাড্রেস করবেন ডিরেক্টলি। সেকেন্ড হচ্ছে তার যেই মূল পয়েন্টটা আছে সেই পয়েন্টটা নিয়ে, যে মূল গোলটা আছে সেটা নিয়ে কথা বলবেন। এবং থার্ড হচ্ছে যে আপনি একটা প্রশ্ন করবেন। আপনি গিয়ে যদি শুধুই বলেন যে আমি পারি আমি পারি, হবে না। আপনি প্রশ্ন করবেন যাতে বোঝে যে হ্যাঁ এই লোক আসলে এই সম্পর্কে জানে, আমার কাজ সম্পর্কে জানে। আপনি যখন একটা ভালো প্রশ্ন তাকে করতে পারবেন, বা এমন একটা প্রশ্ন করবেন যে সে এটা আসলে সে নিজেও ভাবে নাই আগে, তখন কিন্তু সে আপনার প্রতি ইমপ্রেসড হবে স্বাভাবিক। আমি যখন ক্লায়েন্টকে মেসেজ দেই সেক্ষেত্রে আমি কীরকম মেসেজ দেই সেটার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। ধরেন ফর এক্সাম্পল, আমি একটা ই কমার্স ব্র্যান্ড, যে ব্র্যান্ডের হচ্ছে যে মার্কেটিং সার্ভিস লাগবে, আমি তাকে মেসেজ করব। কিভাবে মেসেজ করব? হাই, আই এম ইন্টারেস্টেড ইন ইউর জব। নো, আমি তাকে মেসেজ করব যে হেই, নাম ধরে বলতে পারি বা স্যার বলতে পারি। ধরেন ক্লায়েন্ট বা জব পোস্ট যে করছে তার নাম হচ্ছে মার্ক। হাই মার্ক, আমি গত 3 বছর ধরে ই কমার্স ব্র্যান্ড নিয়ে এবং ই কমার্স ব্র্যান্ডের মার্কেটিং নিয়ে কাজ করছি। আমি এর আগে যেসব ব্র্যান্ডের সাথে কাজ করছি তাদের রেভিনিউ আমি সেম খরচেই, সেম মার্কেটিং বাজেটেই আমি তাদের রেভিনিউ 10% 20% বাড়াই দিছি। তুমি যদি আমার কিছু পোর্টফোলিও দেখতে চাও, আমি খুবই খুশি হব তোমাকে আমার পোর্টফোলিও বা আগের কাজের স্যাম্পল দেখাইতে। তোমার এই মুহূর্তে সব থেকে বড় প্রবলেমটা কোথায়, বা তুমি সব থেকে বড় কোন প্রবলেমটা ফেস করছো? দেখেন, আমি তাকে অ্যাড্রেস করলাম, আমি বললাম আমি এতদিন ধরে কাজ করতেছি, আমি কাজ করে এই ফলাফল নিয়ে আসছি। এবার তুমি কি প্রবলেম ফেস করতেছো যেটা হচ্ছে যে তুমি চাও আমি সলভ করি। তখন কিন্তু ক্লায়েন্ট বলবে আমার তো এই প্রবলেমটা হচ্ছে, এই কারণে আমি আগাইতে পারতেছি না, এটা আমার সলিউশন দরকার। সেকেন্ড হচ্ছে ক্লায়েন্টের ভাষায় কথা বলেন। দেখেন, আপনি 5 বছর ধরে লোগো ডিজাইন করতেছেন, গ্রাফিক ডিজাইন করতেছেন, আপনি 4 বছর ধরে ডিজিটাল মার্কেটিং করতেছেন, ওয়েব ডেভেলপমেন্ট করতেছেন, কোডিং করতেছেন। আপনি যেই ল্যাঙ্গুয়েজে একটা জিনিস চেনেন, আপনার ক্লায়েন্ট কিন্তু অত এক্সপার্ট না, সে কিন্তু ওই ল্যাঙ্গুয়েজে চিনবে না। ফর এক্সাম্পল, আমাদের মার্কেটিংয়ের ভাষায় বলি, মার্কেটিংয়ের ভাষায় আমরা ইউজ করি ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, খুবই কমন টার্ম। তারপরে আমরা ইউজ করি ক্লিক থ্রু রেট, CTR। তারপরে CPA, কস্ট পার অ্যাকুইজিশন, CPC, কস্ট পার ক্লিক। এরকম অনেক টার্ম আমরা ব্যবহার করি আমাদের নিজেদের মধ্যে যখন কথা বলি, মার্কেটারদের মধ্যে, বা নিজেরা আমরা এগুলো নিয়ে কাজ করি। কিন্তু আপনার ক্লায়েন্টকে এগুলো সবসময় বুঝবে না। যেমন ধরেন, আমি যদি গিয়ে বলি আই উইল ইনক্রিজ ইউর কনভার্সন রেট থ্রু A/B টেস্টিং অ্যান্ড ফানেল অ্যানালাইসিস, সে যে বুঝবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কিছু আমি জার্গন টাইপ শব্দ ইউজ করছি। কিন্তু আপনি গিয়ে যদি বলেন, আরেকটা উদাহরণ আগে দেই, আমি যদি বলি যে আই উইল ইনক্রিজ ইউর কনভার্সন রেট বাই 2%, ধরেন সে $50 একটা প্রোডাক্ট সেল করে। এবার আমি গিয়ে বললাম যে আমি তোমার কনভার্সন রেট 2% বাড়াই দেব। কি হচ্ছে 2%-এ কি আসে যায়? কিন্তু আমি যদি গিয়ে বলি যে দেখো ভাই, তুমি যেই কাজ করতেছো, যেই পরিমাণ ইনভেস্ট করতেছো তোমার মার্কেটিংয়ে, আমি সেম ইনভেস্টমেন্টে তোমার $1,000 এক্সট্রা রেভিনিউ আইনে দেবো, $2,000 এক্সট্রা রেভিনিউ আইনে দেবো, $5,000 এক্সট্রা তোমার প্রফিট করাই দেবো। তখন কিন্তু ক্লায়েন্ট জিনিসটা, হ্যাঁ, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। কত % রেভিনিউ
আপনি বাড়াচ্ছেন, সেটা ক্লায়েন্ট ইনস্ট্যান্ট ক্যালকুলেশন না করতে পারলেও আপনি যদি বলেন যে তোমার $20,000 আমি বাড়াই দেবো, তোমার $10,000 আমি বাড়াই দেবো, সে তো নাচবে খুশিতে এবং সে মনে করবো মা এই লোকরিতেও আমার কাজ দেওয়া উচিত। সেম ধরেন এখন আপনি বলতে পারেন যে আমি তো একজন গ্রাফিক ডিজাইনার, আমি কেমনে বলবো ভাই আমি $10,000 বাড়াই দেবো আপনার বিজনেসে। না, গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনি সরাসরি টাকা বাড়ানো বা রেভিনিউ জেনারেটের কথা বলতে পারবেন না, কিন্তু আপনি চিন্তা করেন যে একটা ডিজাইন ভালো হইলে আর একটা ডিজাইন খারাপ হইলে কি ডিফারেন্স আসে। ডিজাইন খারাপ হইলে সেটা কাস্টমার ইগনোর করে ইজিলি, ভার্সাস ডিজাইন ভালো হইলে সেটা কাস্টমারের আকর্ষণ করে ইজিলি। সো আপনি যেই কাজটা করেন অবশ্যই একটা ভ্যালু অ্যাড করেন। যদি আপনার কাজে কোনো ভ্যালু অ্যাড না হয়, যদি আপনার কাজে কোনো ভালো না হয় ওই ক্লায়েন্টের, ভাই কেন আপনার ক্লায়েন্ট আপনার টাকা দিয়ে কাজ করাবে? সে টাকা দিচ্ছেই তো একটা কারণে, তাই না? সো ভ্যালু অ্যাড করাইতে হবে এবং সেটা যেটা পয়েন্ট ছিল ক্লায়েন্টের ভাষায় ভ্যালু অ্যাড করাইতে হবে। ক্লায়েন্ট যাতে ইজিলি বোঝায়। আপনি শক্ত শক্ত ইংরেজি বললেন, শক্ত শক্ত ওয়ার্ড বললেন, এমন এমন ওয়ার্ড বললেন যেগুলো ক্লায়েন্ট শোনেই নাই কোনোদিন, ক্লায়েন্ট ইমপ্রেস হবে না। ক্লায়েন্ট মনে করবো মা কি জানো, নতুন জিনিসের প্রতি আমাদের একটু কেমন যেন অনীহা থাকে। আমরা আমাদের কমফোর্ট জোনে, বেশিরভাগ মানুষই কমফোর্ট জোনে থাকতে পছন্দ করে। সো ক্লায়েন্টের ভাষায় কথা বলবেন, ক্লায়েন্ট যেই ওয়ার্ডগুলো বোঝে, ক্লায়েন্ট যেইভাবে বুঝবে সেইভাবে আপনি ক্লায়েন্টের ভাষায় কথা বলবেন। এইবার থার্ড যে ট্রিক, যেটা হচ্ছে যে সবাই ইউজ করে, আমি পার্সোনালি ইউজ করি, সবাই ইউজ করে, এবং এই যে 7টা বলবো 7টাই সবাই ইউজ করে যারা সাকসেসফুলভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছে, ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতেছে, ক্লায়েন্ট হান্টিং করতেছে। তৃতীয়টা হচ্ছে প্রশ্ন করুন, সেল করবেন না। ধরেন একটা ক্লায়েন্ট আপনার মেসেজ দিয়েছে, আপনার মেসেজের রিপ্লাই দিয়েছে, এখন আপনি গিয়ে যদি বলেন এই নাও আমি তোমার 10% ডিসকাউন্ট দিচ্ছি, আমি তোমার 5 দিনের মধ্যে কাজ সাবমিট করবো, এটসেট্রা এটসেট্রা, আমার থেকে ভালো কাজ তুমি কোথাও পাবা না, ক্লায়েন্ট তো ভাই বিরক্ত হয়ে চলে যাবে। আপনার যেটা করতে হবে, প্রশ্ন করতে হবে যে দেখো তুমি এর আগে কারে দিয়ে কাজ করাইছো, বা বর্তমানে তুমি কোন কোন জায়গায় আছো, কোন জায়গায় আটকাইছো, তুমি কোন টেকনোলজি ইউজ করতেছো, কোন মার্কেটিং স্ট্র্যাটেজি তুমি ইউজ করছিলা, সেখানে তুমি কি কি সমস্যা পাইছো। এগুলো যদি আপনি বলেন, এভাবে যদি আপনি তার থেকে প্রশ্ন করেন, সে বুঝবে ওকে না এই লোকটা আসলে নিজের ব্যাপারেই শুধু চিন্তা করে না, এই লোকটা আমার ব্যাপারে চিন্তা করে, আমার সম্পর্কে জানতে চায়, তাহলে এই লোকটার মধ্যে আসলে পজিটিভ কিছু আছে, এর থেকে আমি ভালো কিছু পাইলেও পাইতে পারি। সো প্রশ্ন করবেন, সেল করবেন না। খালি বিক্রি করার জন্য, খালি ক্লায়েন্ট ক্লোজ করার জন্য পাগল থাকবেন না। আগে দেখবেন যে তার সমস্যা কই এবং অ্যাকচুয়ালি আপনি কি সেই সমস্যা সমাধান করতে পারেন কিনা। মজার কথা বলি, আমার পরিচিত একটা লোক আছে, সে লাস্ট 5-7 বছর ধরে ফ্রিল্যান্সিং করতেছে, মানে ফ্রিল্যান্সিং করতেছে আর কিছু করতেছে না। সে ডিজিটাল মার্কেটিং এর আশেপাশে ঘোরে কিন্তু মার্কেটিং আসলে পারে না। তো কি করে, আপওয়ার্ক থেকে সে যেই জব পায় সেই জবেই বিট করে, যেই ক্লায়েন্ট তার নক দেয় সে সেই ক্লায়েন্টের রিপ্লাই দেয়, সেই ক্লায়েন্টের কাজই নেয়। একবার আমার কাছে আসছে, সে একটা এআই এর কাজ নিয়ে, একটা এআই বট খুব সম্ভবত, সামথিং লাইক দ্যাট, সেটা ক্লায়েন্টের বানানো আছে, সেই জিনিসটা সমস্যা ফেস করতেছে ক্লায়েন্ট, এখন ওর সেইটা সলভ করা লাগবে। ও জীবনেও কোনোদিন বট বানায় নাই, জীবনেও কোনোদিন এআই নিয়ে ওইভাবে কাজ করে নাই, কিন্তু ও যেহেতু ক্লায়েন্ট ওর রিপ্লাই দিছে, ও এই কাজ করার জন্য পাগল। এখন ভাই আপনি যদি কাজ না জানেন তারপরে যদি কাজ নেন, আপনি নিজের সময় নষ্ট করলেন, ক্লায়েন্টের সময় নষ্ট করলেন। আর বাই এনি চান্স ক্লায়েন্ট যদি আপনার অর্ডার প্লেস করে বসে মার্কেট প্লেসে, আর 2 দিন পর আপনি যদি এসে বলেন আমি পারি নাই, আপনার মার্কেট প্লেসের যে রেপুটেশন ক্লায়েন্ট দিবে ধরায়, তার তো সময়ের দাম আছে। আবার কি করে, আউটসোর্সিং করে। আপনি যদি, মানে আউটসোর্সিং করে বলতে আমি যেটা বোঝাচ্ছি যে কাজ নেয়, নিজে পারুক আর না পারুক, এবার খোঁজে কে পারে কে পারে, কারে দিয়ে করাবো। ভাই আপনি যদি একটা কাজের সম্পর্কে আপনার নিজেরই কোনো আইডিয়া না থাকে, সেই কাজ আপনি মানুষ দিয়ে করাই আইনা ক্লায়েন্টে সাবমিট করে শান্তি পাবেন না। ক্লায়েন্ট বলবে এটা চেঞ্জ করে দাও, আপনি সেই লোককে খুঁজবেন, স্বাভাবিক না, কোথায় পাবেন? সো অনেক প্রবলেম আছে। ক্লায়েন্টকে প্রশ্ন করতে হবে, ক্লায়েন্টের কোথায় কোথায় প্রবলেম আছে সেগুলো খুঁজে বের করে সেই অনুযায়ী ক্লায়েন্টকে অফার দিতে হবে। ক্লায়েন্ট অবশ্যই অবশ্যই আপনার প্রতি খুশি হবে এবং আপনার থেকে কাজ করাই নিতে চাইবে। 4 নাম্বার যেটা হচ্ছে, ও বাই দ্য ওয়ে 4 নম্বর পয়েন্টে যাওয়ার আগে আমি আপনাকে 5টা পাওয়ারফুল প্রশ্ন দিচ্ছি, যে প্রশ্নগুলো করা উচিত অলওয়েজ, এবং যেগুলো করে ক্লায়েন্টের থেকে আপনার প্রজেক্টের বেসিক ভালো একটা ধারণা নেওয়া দরকার। তো প্রশ্নগুলো এরকম: আপনি এই মুহূর্তে সব থেকে বড় কোন চ্যালেঞ্জটা ফেস করছেন?
হোয়াট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইউ আর ফেসিং রাইট নাও। তারপরে আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি এর আগে কি চেষ্টা করছেন বা কি ধরনের কাজ করার চেষ্টা করছেন বা কিভাবে আপনি এই সমস্যার সমাধান করার চেষ্টা করছেন যেটা আসলে কাজে লাগে নাই। হোয়াট হ্যাভ ইউ ট্রাইড সো ফার দ্যাট হ্যাজন্ট ওয়ার্ক। তারপরে আপনি যেহেতু মার্কেটিং পয়েন্ট থেকে আমি বলতেছি, আমি যে প্রশ্নটা করি, তোমার আইডিয়াল কাস্টমার কে, কার কাছে তুমি তোমার প্রোডাক্ট সার্ভিস বিক্রি করতে চাও, হু ইজ ইউর আইডিয়াল কাস্টমার। এরপরে আরেকটা হচ্ছে যে ক্লায়েন্টের এক্সপেকটেশন বোঝা, যে ক্লায়েন্ট আসলে কি চায়। ক্লায়েন্ট ওয়েবসাইট চাইছে তার মানে এই না যে আপনি একটা ওয়ার্ডপ্রেস বানাই দিলেন, ল্যান্ডিং পেজ, মানুষ গেল, ভিজিট করতে পারলো, এই না। আপনার জিজ্ঞেস করতে হবে যে এই প্রজেক্টের সাকসেস তোমার কাছে কেমন মনে হবে, মানে এই প্রজেক্টটা কি হইলে তোমার কাছে সাকসেসফুল মনে হবে। একটা ওয়েবসাইটে 10টা পেজ থাকলেই বা একটা ডিজাইনের মধ্যে হচ্ছে যে 4 ধরনের কালার থাকলে কি সাকসেসফুল, নাকি একটা ওয়েবসাইটে পেজ থাকার পাশাপাশি সেই পেজগুলো ফাংশনাল হওয়া, সেই পেজে ট্রাফিক আসে, আর বেশি ট্রাফিক আসলে পেজ হ্যাং করে কিনা, এগুলো হচ্ছে যে সব কিছু ঠিকভাবে ফাংশনাল চলা, কোনটা আসলে সাকসেস তোমার কাছে। এটা যদি যখন আপনি জানবেন তখন কিন্তু আপনি ডেলিভারিটা ভালো করতে পারবেন। কিন্তু আপনি জানলেন না ক্লায়েন্ট কি চাইলো, আপনি 5টা পেজ দিয়ে একটা ওয়েবসাইট বানায় ক্লায়েন্টে সাবমিট করলেন, ক্লায়েন্ট তো খুশি নাও হইতে পারে। তো এটা জানা দরকার। আরেকটা হচ্ছে হোয়াটস ইউর টাইম লাইন, ক্লায়েন্টের এটা কি কতটুকু দ্রুত দরকার, আজকেই দরকার, এই সপ্তাহে দরকার, এই মাসেই দরকার, কবে দরকার, সেটা কি আপনি সেই অনুযায়ী সাবমিট করতে পারবেন। এই প্রশ্নগুলো যখন আপনি জানবেন তখন হচ্ছে যে প্রজেক্ট আপনার জন্য ইজি হবে। ক্লায়েন্ট মনে করবে যে না, এই লোকটা আসলে কেয়ারিং, এই লোকটা কেয়ার করে, এই লোকটা ভাবে একটা কাজ নেওয়ার আগে একে কাজ দেওয়া যায়। আবার অনেকে ভয় পায় প্রশ্ন করতে, ভাই ভয় পাওয়া যাবে না, প্রশ্ন করতে ভয় পাবেন কিন্তু কাজ নিয়ে সেই কাজ ফাঁসাই দেবেন, কি লাভ। প্রশ্ন করবেন, জানবেন, ক্লিয়ার হবেন, ক্লারিটি নিয়ে কাজে নামবেন, দেখবেন যে প্রজেক্ট ভালো যাবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি কনফিডেন্স দেখাবেন, ডেসপারেশন না। কাজটা দাও, তোমার কাজটা আমি করতেই চাই, আমি ছাড়া আর কেউ কাজটা করতে পারবে না, আমি বেস্ট। ডেসপারেশন যদি দেখান যে কাজটা আমারই লাগবে, আমারই করতে দাও প্লিজ, তোমার পায়ে ধরে দয়া করে কাজটা দাও, এই ধরনের ডেসপারেশন দেখাবেন না। আবার কাজের দাম হচ্ছে $200, কাজের দাম হচ্ছে $500, কিন্তু ভাই আমি $50 কাজটা করে দেবো, দাও। নো, 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 কোনো ধরনের ডেসপারেশন দেখান যাবে না, কনফিডেন্স দেখাইতে হবে। কনফিডেন্স আপনি কিভাবে দেখাবেন, ধরেন একটা কাজে আপনার মনে হচ্ছে বা ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড, আজকাল তো আবার চ্যাট জিপিটিও আছে, আপনি গিয়ে বলতে পারেন এই হচ্ছে আমার কাজ, এই কাজের জন্য আসলে ঠিক কী পরিমাণ পেমেন্ট নেওয়া উচিত, আমি একজন বাংলাদেশি ফ্রিল্যান্সার, ক্লায়েন্ট অমুক দেশের, ক্লায়েন্টের বিজনেসের এই অবস্থা, আমি আসলে কী পরিমাণ টাকা চাইতে পারি। আপনি একটা ভালো আইডিয়া পাবেন। অথবা মার্কেট প্লেস বা বিভিন্ন গ্রুপেও আপনি দেখবেন যে কী দামে কাজ করায়, কিন্তু অ্যাটলিস্ট চ্যাট জিপিটির সাথে আপনি একটু ডিসকাস করলে একটা বেসিক আইডিয়া পাবেন। এরপরে সেটা থেকে একটু উপর নিচ করে নেওয়াটা আলাদা। কিন্তু দেখলেন যে ওই কাজটার দাম হচ্ছে $500, আপনি ক্লায়েন্ট অফার করলো $100, আপনি ফট করে রাজি হয়ে গেলেন, হবে না। আপনি বলবেন যে দেখো এই কাজটার দাম হচ্ছে এই কাজটার দাম হচ্ছে ফর এক্সাম্পল $500, আমি তোমার বড় জোর 5% ডিসকাউন্ট দিতে পারি, বা $500 $450 রাখতে পারি কম, তুমি যেহেতু প্রথম আমার ক্লায়েন্ট, কিন্তু আমি $100 তো এই কাজ করতে পারবো না, আমি $100 এই কাজের এই অংশটা করতে পারবো এবং এই অংশটা করে তোমার এই রেজাল্ট এনে দেবো। আমার পুরো ওয়েবসাইট বানানো লাগবে ফর এক্সাম্পল $500 আপনার প্রাইস, আপনি বললেন যে আমি $100 তোমার ল্যান্ডিং পেজটা শুধু রেডি করে দিতে পারবো, এই ল্যান্ডিং পেজটা রেডি হলে এখান থেকে মানুষ আইসা তোমার কল বুক করতে পারবে, তোমার একটা প্রোডাক্ট দেখতে পারবে, হ্যাঁ, তোমার টেস্টিমোনিয়াল দেখতে পারবে। $500 না হইলেই যে কাজ করা যাবে না তা না, আপনি তাকে প্রথমে বলবেন যে তোমার কাজের স্কোপ যে বললা সেই কাজ অনুযায়ী আমার প্রাইস হচ্ছে এই, আমি এর নিচে করতে পারবো না, আর তোমার যদি বাজেট এর থেকে বেশি না বাড়াইতে পারো সেক্ষেত্রে আমরা ফুল প্রজেক্টটা না করে এই প্রজেক্টের এইটুকু করি যেটি তুমি আপাতত ইউজ করতে পারবো, বাকিটা আস্তে আস্তে করা যাবে। ওকে, এটা গেল একটা ব্যাপার। ডিসপারশন দেখান যাবে না, $500 কাজ $50 করা যাবে না, $100 করা যাবে না, $500 কাজ আপনি $500 করবেন, যদি দরকার পড়ে একটু ডিসকাউন্ট দিতে মন চায় $50 ডিসকাউন্ট দিয়ে $450 করতে পারেন, কিন্তু $50 $100 করা যাবে না। করলে আপনি মনে হবে ক্লায়েন্ট মনে হবে টাকার জন্য আপনি পাগল, ডেসপারেট, সেই ডেসপারেশন দেখান যাবে না, প্রফেশনালিজম দেখাইতে হবে। আরেকটা প্রবলেম হচ্ছে যে আপনি যদি বেশি দামের কাজ কম দামে নেন, তাহলে আপনি যে প্রবলেমটা পড়বেন সেটা হচ্ছে যে কাজ উঠাইতে আপনার কষ্ট হবে। আমার সাথে একটা ফ্রেন্ড কাজ করতো, আমরা একসাথেই অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। তো ও একদিন কি করছে, 60 পেজের একটা ওয়েবসাইট সে $30 নিয়েছে ফাইবার থেকে।
বোঝান অবস্থা। 60 পেজের একটা ওয়েবসাইট $30 নিচে অর্ডার। এখন চিন্তা করেন, প্রতিদিন যদি 2টা পেজও সে বানায়, সে প্রতিদিন 2টা পেজ বানাইলেও তার 60টা পেজ বানাইতে লাগবে 30 দিন। 30 দিনের জন্য সে টাকা পাচ্ছে কত? $30, যেটা মার্কেট প্লেসের ফিটি কেটে সে হাতে $25 পাইলেও পারে, 2500-3000 টাকা ম্যাক্স। সারা মাস খেটে 3000 টাকা ইনকাম। কোনো দরকার আছে ভাই? যত নতুনই হন আপনি, এটা মেক সেন্স করে না এই প্রজেক্টের ক্ষেত্রে এই প্রাইস। সো ওই ডেসপারেট হয়ে প্রজেক্ট নেবেন না, আস্তে আস্তে ঠান্ডা মাথায় নিতে হবে। 5 নাম্বার, এই 5 নাম্বারটা ট্রিক্স বা টিপস আমি বলি, এটা সব থেকে পাওয়ারফুল আমার ক্ষেত্রেও, সবার ক্ষেত্রে। এই ইন্ডাস্ট্রিতে, সার্ভিস ইন্ডাস্ট্রিতে বা সেলস ইন্ডাস্ট্রিতে বা যে কোনো ক্ষেত্রে যারা আছে, ফলো আপ খুব 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 জরুরি। 5 নাম্বার টিপস হচ্ছে ফলো আপ। লোকে বলে ফরচুন ইজ ইন দ্য ফলো আপ, মানে আপনার যে বড় একটা অনেক ধন সম্পদ যদি আপনি বানাইতে চান, আপনার ফলো আপটা ভালো হইতে হবে। তো আমরা অনেকে ফলো আপ করতে ভয় পাই, এক। সেকেন্ড হচ্ছে আমরা ভুলভাবে ফলো আপ করি। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ক্লায়েন্টকে একবার মেসেজ দিয়া ক্লায়েন্ট যদি রিপ্লাই না দেয়, কোনো খবর তারপরে আর থাকে না, ওই ফ্রিল্যান্সার আর তার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করে না। ক্লায়েন্ট যদি নিজে থেকেও যোগাযোগ না করে, তাহলে ফ্রিল্যান্সার মনে করে যে ওনার মনে হয় আমার সাথে কাজ করতে ইচ্ছে করে না বা আমার সাথে কাজ করতে ইন্টারেস্ট নাই। রিয়েলিটি তা না। রিয়েলিটি হচ্ছে যে ওই ক্লায়েন্ট বিজি মানুষ, সেই জন্যই তো না আপনার হায়ার করতেছে। সে যদি ফ্রি সারাদিন বসে থাকতো, সে তো নিজে কাজ শিখে কাজ করতো। সে বিজি, আপনার দিয়ে সে কাজ করাই নেবে। সুতরাং আপনার মেসেজ দিয়ে ভুলেও যাইতে পারে। আপনার মেসেজের রিপ্লাই তার 1000 মেসেজের নিচেও পড়ে থাকতে পারে, রাইট? তো আপনার ফলো আপ দিয়ে জানাইতে হবে যে আমি আছি। এটা গেলে এক বিষয় যে আমরা ফলো আপ দেই না। আর একটা হচ্ছে যে ফলো আপ দিলেও সেটা ভুলভাবে দেই। ভুলভাবে কি? ফলো আপ দিতে গেলে আমরা কি শুধু এই মেসেজ দিই, হে চেকিং অন ইউ, এই কি খবর, হ্যাঁ ভালো আছো, খাইছো, এসবে চলবে না। এগুলো তো গার্লফ্রেন্ডের সাথে চলে। আপনি ফলো আপ দেবেন প্রপারলি। কীরকম? ধরেন আপনি একটা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছেন, তো গ্রাফিক ডিজাইনের একটা প্রজেক্ট আসছিল, ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিয়েছিল তার লাগবে হচ্ছে যে ফ্লায়ার ব্রোশিয়ার ডিজাইন, কিন্তু ক্লায়েন্ট 2 দিন পরে আপনার রিপ্লাই দেয় না। এবার আপনি যদি 3 দিন পরে গিয়ে বলেন হাই বাবু কেমন আছো, খাইছো, ক্লায়েন্ট রিপ্লাই দেবেন, ইগনোর করতে পারে। বা যদি খুব ভালো বেশি দরকার পড়ে, ক্লায়েন্ট রিপ্লাই দিতেও পারে। এটা দিলেই যে, এই ধরনের মেসেজ দিলে যে রিপ্লাই একদমই আসবে না তা না, কিন্তু প্রফেশনাল তো না। আপনার কি করতে হবে? আপনি ধরেন ব্রাউজ করতে করতে সোশ্যাল মিডিয়ায় একটা সুন্দর ব্রোশিয়ার ডিজাইন পাইলেন, হ্যাঁ, দেন আপনি সেটা শেয়ার করলেন যে দেখো এই একটা ডিজাইন খুব সুন্দর, তোমার চাইলে এরকম একটা ডিজাইন কিন্তু করে দিতে পারি। অথবা আপনি একটা ক্লায়েন্টের প্রজেক্ট শেষ করলেন, আর একটা ক্লায়েন্টের, তার মেসেজ দিয়ে ওই প্রজেক্টটা যখন পোর্টফোলিও হিসেবে বানাবেন, এই দেখো আমি এই রিসেন্ট একটা প্রজেক্ট শেষ করছি, তোমার কথা মনে পড়লো, তুমি তো একটা ব্রোশিয়ার চাইছিলা ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন চাইছিলা, এই দেখো। সব সার্ভিসের ক্ষেত্রেই সেম। আপনি মার্কেটিং সার্ভিস দিলেও একজনের একটা অ্যাড ক্যাম্পেইন রান করলেন, সেটা রেজাল্ট পাইলেন, দেন বললেন এই দেখো আমি একটা অ্যাড ক্যাম্পেইন রান করছি, তুমি তো অ্যাড ক্যাম্পেইন নিয়ে আমার সাথে কথা বলছিলাম, এই অ্যাড ক্যাম্পেইনটায় আমি এই ধরনের রেজাল্ট আনছি, তোমার অ্যাড ক্যাম্পেইনটা কিন্তু আমি এখনও রান করার জন্য আগ্রহী। এভাবে বললে ক্লায়েন্ট হচ্ছে যে আপনার কী করবে, আপনাকে মেসেজের উত্তর দিবে। এবং এই ফলো আপটা ইম্পর্ট্যান্ট। আমাদের যত ক্লায়েন্ট আছে 40%-এর বেশি ক্লায়েন্ট ফলো আপের মাধ্যমে আসছে। প্রথম মেসেজ দিয়ে সেই ক্লায়েন্ট কিন্তু ডিল ক্লোজ করে নাই। মেসেজ দিছে, আমি রিপ্লাই দিছি, তারপর 2 দিন পর তার খবর নাই, সে ভুলে গেছে। আমি আবার তারে ভ্যালু অ্যাড করে একটা মেসেজ দিছি, সে বললো ও রিয়া থ্যাংক ইউ ফর দ্য ফলো আপ। ক্লায়েন্টও খুশি হয়, কারণ আর তো ওই জিনিসটা দরকার, সে হয়তো বা কাজের চাপে ভুলে গেছে, কিন্তু আপনি যদি মনে করাই দেন অনেক সময় সে খুশি হয়। আর যদি সে একদমই রিপ্লাই না দেয়, খুশি না হয়, কিছু তো করার নাই, আপনি আপনার বেস্ট ট্রাইটা করছেন। ফলো আপটা হচ্ছে যে খুবই জরুরি, খুবই। আপনারা যারা এই সেক্টরে আছেন, নট অনলি ফ্রিল্যান্সিং, বাস্তব লাইফে আপনি যে জায়গায় আছেন, যদি দেখেন যে আপনি একজনের সাথে একটা কথা বলছেন, তারপরে আর তার খবর নাই, সে ভুলে গেছে, তারে আপনি ফলো আপ দেন। অ্যাটলিস্ট পরবর্তীতে বলতে পারবেন ভাই আমি তো আপনার মেসেজ দিছিলাম। ওকে, ফলো আপ ইজ ইম্পর্ট্যান্ট। 6 নম্বর যে স্ট্র্যাটেজি বা ট্রিক যেটা আছে, সেটা হচ্ছে সোশ্যাল প্রুফ বা টেস্টিমোনিয়াল। চিন্তা করেন, সিম্পল ওয়েতে আমি আপনাদের বলার চেষ্টা করি। 2টা দোকান, আবারও 2টা দোকান নিয়ে আসলাম, 2টা রেস্টুরেন্ট। আপনার ক্ষুধা লাগছে দুপুরবেলা, আপনি খাইতে যাবেন,
পাশাপাশি 2টা রেস্টুরেন্ট। একটা রেস্টুরেন্টে দেখলেন কাস্টমার ঢুকতেছে, বের হচ্ছে, বিল দিচ্ছে, হৈ হট্টগোল, মানে অনেক মানুষ। আর একটা রেস্টুরেন্টের লোকজন বসে মশা মারতেছে। আপনি ভাই কোনটায় যাবেন? স্বাভাবিক, যেটা লোক বেশি যায় তার মানে এটার খাবার ভালো, এই জন্যই তো বেশি যায়। এটা লোক যায় না এর কারণ ওর খাবারের মান ভালো না, বা ওর কোথাও প্রবলেম আছে যেই কারণে ও কাস্টমার পায় না। আপনি তো ওই যেটায় লোক বেশি যায় সেটাই যাওয়ার চেষ্টা করবেন। এখন যদি আপনার খুব তাড়াহুড়ো থাকে আর আপনি খুব দ্রুত খাবার খেয়ে বের হয়ে যেতে চান, সেটা আলাদা। আপনি ফ্রি যেখানে পাবেন সেখানে যাবেন, ফ্রি বলতে ফাঁকা যেখানে পাবেন। আদারওয়াইজ কিন্তু নর্মাল সেন্স এইটাই বলে যে আমি যেটায় সবাই যাচ্ছে সেটাই যাব। সো এইখানেই হচ্ছে পয়েন্ট, সোশ্যাল প্রুফ। আপনি যদি দেখাইতে পারেন যে আমার এই সার্ভিসটা আমি অন্য অন্য লোকরেও দিছি এবং তারা ভালো বলতেছে, তারা খুশি হয়েছে আমার সার্ভিস নিয়ে, তারা বেনিফিট পাইছে, তারা প্রফিটেবল হয়েছে, এবং সেগুলো যদি আপনার ক্লায়েন্টকে দেখাইতে পারেন, ক্লায়েন্ট মনে করবে ও আচ্ছা, এই লোক তো এই সার্ভিস আরও লোকের দিয়েছে, তারাও হ্যাপি, তাহলে আমিও এর দিয়ে কাজ করাই। আর যদি আপনি কিছুই দেখাইতে না পারেন, তাহলে তো ওই ওই জায়গাটায় আপনি একটু দুর্বল থাকলেন। এবার কথা হচ্ছে যে আমি তো নতুন ফ্রিল্যান্সার, আমি তো কেবল ঢুকছি ইন্ডাস্ট্রিতে, আমার তো সেরকম কাজ করার অভিজ্ঞতা নাই বা ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার অভিজ্ঞতা নাই, আমি টেস্টিমোনিয়াল বা সোশ্যাল প্রুফ কোথায় পাবো? সেক্ষেত্রে আপনি ফ্রিতে কাজ করেন। চিপ রেটে কাজ করা আর ফ্রিতে কাজ করার মধ্যে ডিফারেন্স কি বলি? চিপ রেটে হচ্ছে যে আপনি নিজের আন্ডার ভ্যালু করতেছেন, আর ফ্রিতে কাজ করা মানে আপনি শুরুতে আসছেন, আপনার হাতে কাজ নাই, আপনি ফ্রিতে ভালো মানের কাজ করে দিলেন, ওই লোককে বললেন যে ভাই টাকা লাগবে না, কিন্তু আমার বলবো আমার কাজ তোমার কেমন লাগছে, আমার কাজ সম্পর্কে একটু ভালো পজিটিভ কথাবার্তা বললে আমি সেটা পরবর্তীতে অন্য ক্লায়েন্টকে দেখাইতে পারবো। নাই যে থাকবে না সেরকম না, না থাকলে কিভাবে আপনি ম্যানেজ করবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে কোন ওয়েতে আপনি টেস্টিমোনিয়াল বানাবেন। বাট টেস্টিমোনিয়াল ইম্পর্টেন্ট, এটা আপনার থাকাই লাগবে। এবার আসি সপ্তম এবং লাস্ট আজকের জন্য যে টিপসটা আছে, সেটা হচ্ছে যে কথা দিয়ে কথা রাখা। কথা দিয়ে কথা রাখা মানে ডেডলাইন আপনি একটা সেট করলেন, ক্লায়েন্টকে বললেন ও তোমার লোগো তো আমি 2 দিনে ডিজাইন করে দিব, ও তোমার অ্যাড ক্যাম্পেইন তো আজকে সন্ধ্যার মধ্যে রান করে দিচ্ছি, আজকে সন্ধ্যায় দেখবো কাজ আসা শুরু করছে, কাস্টমার আসা শুরু করছে। 2 দিনেও আপনি পারলেন না, ওকে? সেই ক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু মনক্ষুণ্ণ হবে, ক্লায়েন্ট কিন্তু আপনার প্রতি সে মানে মেজাজ হারাইতে পারে যদি রকচটা ক্লায়েন্ট হয়, অথবা সে আপনার প্রতি আপসেট হবে। আর আপনি যদি বলেন যে দেখো এই কাজে সব মিলে আমার 4 দিন সময় লাগবে, আমি 4 থেকে 5 দিনের মধ্যে তোমার কাজ সাবমিট করব। এরপর আপনি কাজ নিলেন, আপনি কি করলেন 2.5 দিন 3 দিনের মধ্যে কাজ সাবমিট করলেন, কি হবে? ক্লায়েন্ট তো মনে করতেছিল আমার 4-5 দিন ওয়েট করা লাগবে, 3 দিনে কাজ পেয়ে গেল। তার যে একটা এক্সাইটমেন্ট, যেটা আমি দেখি প্রায়, যে তারা কিভাবে খুশি হয়, কিভাবে মেসেজ দেয়, টেক্সট করে, বা যখন ভিডিও কলে হয় তখন ভিডিও কলে তাদের যে এক্সাইটমেন্টটা থাকে, ও এত তাড়াতাড়ি তুমি কাজটা শেষ করে ফেলছো, নাইস। আর যেহেতু আমি প্রশ্ন করি আগেই জানি যে সে কি চায় এবং কাজটা আমি সেই অনুযায়ী করি, একে তো আমি ডেডলাইনের আগে করার চেষ্টা করি, সেকেন্ড হচ্ছে কাজটা আমি তাদের পছন্দ অনুযায়ী করার চেষ্টা করি এবং করি, খুশিতে আত্মহারা। হ্যাঁ, এবং এই যে আপনি প্রমিস করলেন, আপনার প্রমিসড যে ডেডলাইনটা আছে সেই ডেডলাইনের মধ্যে আপনি কাজ জমা দিলেন, আপনার প্রতি একটা বিশ্বাস জন্ম নিল ওই ক্লায়েন্টের। এই একটা বিশ্বাসের কারণে ওই ক্লায়েন্ট কিন্তু আবার আসবে, আবার রিপিট হবে আপনার কাছে। তার কাজ না লাগলেও তার বন্ধুর কাজ লাগলেও আপনার কথা বলবে যে এই অমুক ফ্রিল্যান্সার, আমি অমুকের সাথে কাজ করছি, ছেলেটা বা মেয়েটা ভালো, কথা দিয়ে কথা রাখছে এবং টাইমলি কাজ ডেলিভারি করছে, কাজ খুব ভালো, ওর কাছে গিয়ে কাজ করাও। দেখবেন যে আপনি সেম ক্লায়েন্ট পাবেন। আমি একটা ক্লায়েন্ট শুধুমাত্র সে আসছিল কি জন্য? ইউটিউব সার্ভিসের জন্য। আমাদের সব থেকে কম প্রাইসের যে ইউটিউব সার্ভিসটা ছিল সেটার জন্য সে আসছিল, 1 মাস সার্ভিস নিছে, তারপরে আর সে সার্ভিস নেয় নাই। কিন্তু রে ভাই, সে কি করছে, তার আরো 2টা ক্যাটাগরির কাজ, ভিডিও এডিটিং এবং ফানেলস, সে স্টিল লাস্ট অলমোস্ট এ ইয়ার, 1 বছরের কাছাকাছি সময় হয়েছে, সে সব প্রজেক্ট আমাদের কাছে নিয়ে আসে। ওই ইউটিউব নিয়ে কিন্তু সে আর বেশি কাজ করে নাই। কেন করে নাই? কারণ সে বিজি, ওই ইউটিউব কন্টেন্ট সে বানাইতে পারে নাই। কিন্তু যে ট্রাস্ট আমরা বিল্ড করতে পারছি, সেই ট্রাস্টের কারণে সে অন্য যে যত কাজ আছে সব কাজ নিয়ে আমাদের কাছে আসতেছে কন্টিনিউয়াসলি, লাস্ট অনেক দিন ধরে সে কাজ দিচ্ছে। এর শুধু একটা ক্লায়েন্ট না, এরকম বহু ক্লায়েন্ট আছে। সো আপনার কথা রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন এবং কথা রাখার মাধ্যমে বিশ্বাস অর্জন করবেন, যেটা হচ্ছে যে আপনার ব্যবসাটা টিকায় রাখতে, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনারা হেল্প করবে। তো ফাইনালি আপনি সবগুলো টিপস জানলেন,
শুধু জানলেই চলবে না। এই ভিডিও দেখা শেষ মানে শেষ না। এই প্রতিটা জিনিস আপনার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করেন আপনি কিন্তু হারাই ফেলবেন। আবারও খুঁজে কই রিয়াদ ভাইয়ের ভিডিও আছে সেই ভিডিও খুঁজে বের করে আবার দেখা লাগবে। সেটা যেন না হয়। দরকার হলে এই ভিডিও এখন ২ বার দেখেন, খাতা নিয়ে নোট করেন এবং প্র্যাকটিস করতে থাকেন, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি প্রথমেই মায়ের পেট থেকেই কেউ ১০০% পারফেক্ট হয়ে একটা কাজে আসে না। প্র্যাকটিস করতে করতে সে পারফেক্ট হয়। সো আপনার প্র্যাকটিস করাটা খুব খুব জরুরি। এবং প্র্যাকটিসের ক্ষেত্রে আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। চ্যালেঞ্জটা আপনি যদি নিতে পারেন নেন। সেটা হচ্ছে যে আজকে ৩টা বা সম্ভাব্য ক্লায়েন্ট, এইরকম ৩টা ক্লায়েন্টকে মেসেজ দেবেন বা জবে আপনি এপ্লাই করবেন, এবং আমি যে এই ৭টা পয়েন্ট নিয়ে কথা বললাম এর মধ্যে অ্যাট লিস্ট ৩টা পয়েন্ট আপনি সেই আপনার যে মেসেজ বা জবে যে বিড করছেন বা প্রপোজাল পাঠাইছেন তার মধ্যে রাখার চেষ্টা করবেন। দেখেন কি হয়, কি ফলাফল দাঁড়ায়। আপনার সুবিধার্থে আমি আবারও একটু রিক্যাপ করি যে আমরা কি ৭টা টিপস বা ৭টা পয়েন্ট নিয়ে কথা বললাম। সো ফার্স্ট হচ্ছে যে প্রথম মেসেজে আপনার প্রফেশনালিজম থাকতে হবে। হাই, আই এম ইন্টারেস্টেড টাইপের কথা বলা যাবে না। একদম ভালোভাবে বলতে হবে যে তোমার কাজটা আমি বুঝছি, আমি এতদিন ধরে এই সার্ভিস দিচ্ছি, তোমাকে আমি এই সাপোর্ট দিতে পারবো। সেকেন্ড হচ্ছে ক্লায়েন্টের ভাষায় কথা বলতে হবে। আপনি নিজে ইন্ডাস্ট্রি জার্গন আপনার শক্ত শক্ত কথা বললে হবে না। ক্লায়েন্ট যেভাবে বুঝবে সেভাবে আপনি সহজে তাকে বুঝাই বলতে হবে। তৃতীয় হচ্ছে প্রশ্ন করবেন, সেল করবেন না। নিজের সেলফ মানে ক্লায়েন্টের টাকা নেওয়ার জন্য পাগল থাকা যাবে না বা ক্লায়েন্টের প্রজেক্টটা পাওয়ার জন্য পাগল থাকা যাবে না। ক্লায়েন্টকে প্রশ্ন করে তার প্রবলেম কি জানতে হবে, সে কি এক্স্যাক্টলি চায় সেটা জানতে হবে। এরকম জানতে পারলেই দেখবেন যে আপনার জন্য ওই ক্লায়েন্টটা পাওয়া ইজি হয়ে গেছে। কিন্তু আপনি যদি ডেসপারেট থাকেন যে আমার বিক্রি করাই লাগবে, আমার ক্লায়েন্টটা পাওয়াই লাগবে, তাহলে কিন্তু ঝামেলায় পড়তে পারেন। মানে ঝামেলায় পড়তে পারেন বলতে ক্লায়েন্ট নাও পাইতে পারেন। আরেকটা হচ্ছে যে কনফিডেন্স ভার্সেস ডেসপারেশন। ৫০০ টাকার কাজ ১০০ টাকায় করা যাবে না, আর কাজ পাইলেই সেটা নেওয়া যাবে না। ক্লায়েন্ট যদি বলে যে আমি বাজেট হচ্ছে ২ টাকা ১০ টাকার কাজে, দেন ২ টাকায় আমার কাজ দেন, এভাবে করা যাবে না। ১০ টাকার কাজে ১০ টাকাই নিতে হবে, হয়তোবা প্রথম দিকে কিছু ডিসকাউন্ট দিয়ে ৮ টাকা ৭ টাকা করতে পারেন, কিন্তু সেটাও বলতে হবে এমনভাবে যে আমি তোমারে ফেভার করতেছি ক্লায়েন্ট, আমি এর নিজে কাজ করি না, বাট তোমারে আমি একটা ফেভার করতেছি, আমি তোমারে ১০ টাকার কাজ ৮ টাকায় করাচ্ছি। হ্যাঁ, প্রফেশনাল হইতে হবে, ডেসপারেশন দেখান যাবে না, কনফিডেন্ট থাকতে হবে, অ্যারোগ্যান্স না। মানে এই আমি বাংলাদেশের সেরা ফ্রিল্যান্সার, আমার দিয়ে কাজ তুমি করাইলে তুমি দেখবা যে কি হয়, অ্যারোগ্যান্স দেখান যাবে না। কিন্তু বলতে হবে যে আমি এতদিন ধরে এই জিনিস নিয়ে কাজ করতেছি, আমার অভিজ্ঞতা আছে, আমি এই মানুষকে হেল্প করছি, ভালোভাবে বুঝাই বলতে হবে। এরপর হচ্ছে ফলো আপ। একবার মেসেজ দিয়ে রিপ্লাই না পাইলে ২ দিন পরে আবার মেসেজ দেন। প্রতিদিন একদিনে ১০টা ২০টা মেসেজ দিবেন না, ক্লায়েন্ট বিরক্ত হবে। সময় নেন, আস্তে আস্তে মেসেজ দেন, এবং শুধু হাই বাবু খাইছো টাইপের মেসেজ দেবেন না, ভ্যালুয়েবল মেসেজ দেওয়ার চেষ্টা করবেন। তার প্রজেক্টের সাথে রিলেটেড এমন কিছু দেওয়ার চেষ্টা করবেন। এরপরে ৬ নম্বর হচ্ছে সোশ্যাল প্রুফ, টেস্টিমোনিয়াল খুবই জরুরি। আপনার যদি এক্সিস্টিং ক্লায়েন্ট থাকে যাদের ভালো সার্ভিস দিয়েছেন, তাদের থেকে আপনি সোশ্যাল প্রুফ নেবেন। আর যদি ভালো না থাকে, আপনি একদম নতুন হন, সেক্ষেত্রে আপনি ফ্রিতে ২-৪টা প্রজেক্ট করবেন, তাদেরকে ভ্যালুয়েট করবেন, বা খুব কম দামেও ২-৪টা প্রজেক্ট করতে পারেন। মূল পয়েন্ট হচ্ছে আপনার টেস্টিমোনিয়াল নেওয়া। যখনই দেখবেন যে আপনার এনাফ ৫টা টেস্টিমোনিয়াল হয়েছে বা ৩টা ৪টা টেস্টিমোনিয়াল হয়েছে, তখন আপনি সেগুলো ইউজ করে ইজিলি ক্লায়েন্ট হান্ট করতে পারবেন। আর লাস্ট হচ্ছে কথা দিয়ে কথা রাখা। ডেডলাইন যদি হয় ১০ দিন, ৮ দিনের মধ্যে কাজ সাবমিট করার চেষ্টা করবেন। ১০ দিনে ১৫ দিন বানান যাবে না, তাহলে কিন্তু ক্লায়েন্ট মাইন্ড করবে। সমস্যা হইতেই পারে, আমি কাজে ডিলে হইতেই পারে, সেটা কমিউনিকেশন ভালো করতে হবে। যে ধরেন আপনি কাজের ডেডলাইন দিছেন ১০ দিন, কিন্তু ৩ দিন কাজ করার পরে আপনি দেখলেন যে কাজের ডেডলাইন হয়ে গেছে, মনে হচ্ছে যে ১৫ দিন লাগবে, তখন আপনার ইনস্ট্যান্ট জানাইতে হবে, দেখো আমি তো ১০ দিন দিছিলাম, আগামী এই তারিখের মধ্যে আমি কাজটা ১০ তারিখের মধ্যে আমি কাজটা শেষ করবো বলছিলাম, কিন্তু এইখানে পয়েন্ট 1 2 3-তে আমার কিছু বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি ১৫ তারিখের মধ্যে কাজটা সাবমিট করব। কথা যেটা দেবেন রাখার চেষ্টা করবেন। কোনো কারণে যদি সমস্যা হয় সেটা আগেই ক্লিয়ার কমিউনিকেশন করে বুঝাই দেবেন যে আমি এই কারণে পারছি না, আমার একটু সময় লাগবে, ক্লায়েন্ট বুঝবে। সো এই ছিল আজকে আমাদের ৭টা টিপস। মনে রাখবেন, ফ্রিল্যান্সিং কিন্তু মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা দিয়ে শুরু হয় না। আর ফ্রিল্যান্সিং জিনিসটা কি, আপনার কাজের সেবা দেওয়ার একটা মডেল। ফুল টাইম আপনি জব করতে পারেন, পার্ট টাইম ছোটো ছোটো বিভিন্ন কাজ করতে পারেন, সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। স্কিলটা জরুরি।
আপনার যদি স্কিল কম থাকে স্কিল ডেভেলপ করেন, স্কিল ছাড়া মাঠে নামবেন না, তাহলে হচ্ছে যে আপনি বড় ধরা খাবেন, সময় নষ্ট হবে, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন, কাজ করবেন, ভালোভাবে ডেলিভারি দিতে পারবেন না, আপনার প্রোফাইলের 12টা বেজে যাবে। শেষ করার আগে আপনি যদি এই 7টা জিনিস খুব ভালোভাবে ফলো করতে পারেন, আপনার বর্তমানে যে ক্লায়েন্ট পাচ্ছেন যদি পেয়ে থাকেন ডাবল পাবেন গ্যারান্টি, তার বেশি পাইলে সেটা তো বোনাস। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে, ফ্রিল্যান্সারদের সাথে, যাতে করে তারাও এই ধরনের ভুলগুলো করলে সেগুলো অ্যাভয়েড করতে পারে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি ফ্রিল্যান্সিং।